আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ে আছে জীব প্রজনন। জীব প্রজননের আবার দুইটা ভাগ, উদ্ভিদ প্রজনন, প্রাণী প্রজনন। আজকে আমি তোমাদেরকে উদ্ভিদ প্রজননের অংশটুকু দেখে দিব, বাকিটা পরে দিব, পরের পার্টে থাকবে। দেখো, প্রজনন কি আগে তোমাকে তা জানতে হবে। প্রজনন শর্টকাটে বলতে গেলে দাদা দাদি থেকে তোমার বাবা মা হয়েছে, বাবা মা থেকে তুমি, এই যে প্রসেসটা, এটাকেই বলে প্রজনন। দেখো বইতে কি লিখেছে, যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই বলে প্রজনন। প্রজনন আবার দুই ধরনের, একটা হচ্ছে যৌন আর একটা অযৌন। নিম্ন শ্রেণীতে হয় ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলোতে অযৌন জনন হয়। আর যৌন জনন হয় উচ্চ শ্রেণীর উদ্ভিদ আর সকল প্রাণীতে। আর এই যে যৌন জনন হওয়ার জন্য দুইটা বিপরীতধর্মী গ্যামেট পরস্পরের সাথে মিলিত হতে হবে। আর এই যে জনন এটা মিউসিস পদ্ধতিতে হয়ে থাকে। মিউসিসটা কি? মিউসিসের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, এইটাকে বলে মিউসিস। তারপর দেখো, তোমাদের জন্য এইখানে কিছু উদাহরণ আছে, এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে। যদি তুমি ফুলগুলোর নাম না চিহ্নিত করতে পারবে এগুলো কোন উভলিঙ্গ না স্বপরাগী না পরপরাগী, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। এগুলো এখানে লিখে দিয়েছি। জবা, ধতুরা, এগুলো সহবাসী উদ্ভিদ, স্বপরাগীয় ফুল, উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ মানে কি? পুংগেমেট, স্ত্রীগেমেট দুইটাই আছে। স্বপরাগী মানে একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে। লাউ, কুমড়া, এরা আবার এদের বিপরীত। একলিঙ্গ, এখানে আমি উভলিঙ্গ লিখেছি, এখানে উভলিঙ্গ হবে না, এখানে একলিঙ্গ ফুল হবে। লাউ, কুমড়া হচ্ছে একলিঙ্গ ফুল। তারপর দেখো প্রজনন অঙ্গ। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হলো ফুল। বিটপটা কি? উদ্ভিদের মাটির উপরের অংশ, মাটির উপরের অংশটাকেই বলে বিটপ। এখানে কিছু উদাহরণ আছে একলিঙ্গ ফুল, এগুলো আমি উপরে লিখে দিয়েছি, এগুলো দেখে নিতে পারো। তারপর হচ্ছে ফুলের বিভিন্ন অংশ। ফুলের 5টি স্তবক আছে: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংগেমেট, স্ত্রীগেমেট। এগুলো তোমাকে মনে রাখতে হবে। পুষ্পাক্ষ, প্রথমে পুষ্পাক্ষের কাজ কি তোমাকে তা জানতে হবে। পুষ্পাক্ষ সাধারণত গোলাকার ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, এই যে অবস্থান করে। এর উপর বাকি যে 4টা স্তবক আছে, বৃতি, দল, পুংগেমেট, স্ত্রীগেমেট, এগুলো এটার উপরে পরপর সাজানো থাকে। বৃতি, ফুলের বাইরের স্তবককে বৃতি বলে। এখানে এগুলো পরে নিবা। দলমণ্ডল কি? দল হচ্ছে পাপড়ি, আর একসাথে যখন পাপড়িগুলোকে একসাথে তখন বলে দলমণ্ডল। এখানে আমি তোমাদের সংজ্ঞাগুলো দিয়ে দিচ্ছি, প্রজনন, সহবাসী, ভিন্নবাসী, এগুলো দেখে নেবে তুমি। উদাহরণগুলো কিন্তু মাস্ট তোমাকে মনে রাখতে হবে। আর এই যে এখান থেকে দেখে দিচ্ছে দলমণ্ডল। এখানে প্রতিটি খণ্ডকে বলে দল বা পাপড়ি, আর সবগুলোকে একসাথে বলে দলমণ্ডল। এই যে এই অংশটুকু, এটাকে বলে পরাগধানী বা পরাগথলি। এটা পরাগদণ্ড, এই যে দাগটা, এটা পরাগদণ্ড বা পুংদণ্ড। এই দুইটা পরাগধানী আর পরাগদণ্ড, এই দুটোকে একসাথে বলে পুংকেশর বা পুংস্তবক। এটা হচ্ছে ফুলের বৃতি। প্রতিটি খণ্ডকে বলে বৃত্তাংশ, মানে সবগুলোকে একসাথে বলে বৃতি, কিন্তু আলাদাভাবে একটাকে বলে বৃত্তাংশ। আর এই যে মাঝের অংশটা, এটা হচ্ছে পুষ্পাক্ষ। তারপর এই পাশে আসো, এখানে এটা হচ্ছে গর্ভমুণ্ড। তারপর এই দাগটা হচ্ছে গর্ভদণ্ড। এই যে গোলাকৃতির অংশ, এটা হচ্ছে গর্ভাশয়। এই তিনটাকে একসাথে বলে স্ত্রীস্তবক। আর এই যে বোটাটা, এটা হচ্ছে পুষ্পবৃন্ত। তারপর নিচের দিকে আসো, এখানে তুমি পড়ে নিবে পুংস্তবক, অত্যাবশ্যকীয় অংশ। এই যে এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এই যে একগুচ্ছ, দ্বিগুচ্ছ। এখানে এগুলো কিন্তু ইংলিশ নামটা তোমাকে মনে রাখতে হবে, কারণ ইংলিশটা দিয়ে তোমাকে যদি বলে ডায়াডেলফাস উদাহরণ, তো এই ডায়াডেলফাস মানে কি? দ্বিগুচ্ছ। ডায়াডেলফাস মানে দ্বিগুচ্ছ, মনোডেলফাস মানে একগুচ্ছ। এই যে উদাহরণগুলো দেওয়া আছে, পলিডেলফাস, এটা হচ্ছে শিমুল। এই উদাহরণগুলো দেখে নেবে। পুষ্পমঞ্জুরি, একটা গাছের ডালে অনেক সময় দেখো না, ছোটো ছোটো ফুলগুলো অনেক সুন্দরভাবে সজ্জিত থাকে, এই যে এইটাকে বলে পুষ্পমঞ্জুরি। আর এই যে দণ্ডেটার উপর এগুলো সজ্জিত থাকে, ওটাকে বলে মঞ্জুরি দণ্ড। গাছের ছোট শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুলসহ ওই শাখাকে বলে পুষ্পমঞ্জুরি। যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে বলে মঞ্জুরি দণ্ড। এই শাখায় বৃদ্ধি অসীম হলে, যদি বৃদ্ধিটা অসীম হয় তাহলে অনিয়ত, আর বৃদ্ধি থেমে গেলে নিয়ত। এই যে আমি এখানে কিন্তু নিয়ত আর অনিয়ত এই দুইটার পার্থক্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবে। তারপর আছে স্বপরাগায়ন আর পরপরাগায়ন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বপরাগায়ন, পরপরাগায়ন, এখানে তোমার এগুলো সবগুলো মনে রাখতেই হবে, এটা তোমরা দেখে নেবে। তারপর আসো পরাগায়নের মাধ্যম, বায়ু পরাগী কোনটা, পানি পরাগী কোনটা, এগুলো সব পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এগুলো থেকে আসবেই, এগুলো দেখে নেবে। তারপর আসো পুংগেমেটের উৎপত্তি। তারপর আছে স্ত্রীগেমেটের উৎপত্তি। পুংগেমেট, প্রথমে দেখো পুংগেমেটটা দেখাচ্ছি। পরাগরেণু পুংগেমেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু পুংগেমেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু হচ্ছে পুংগেমেটোফাইটের প্রথম কোষ।
পরাগ মাতৃকোষটি মিউসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য পরাগ কোষ সৃষ্টি করে। মিউসিস বিভাজনের মাধ্যমে এটা 4টা অপত্য কোষ সৃষ্টি করবে। পূর্ণতা প্রাপ্তির পরপর পরাগথলিতে অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগরেণু নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক মানে মিউসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এই যে কেন্দ্রিকা নিউক্লিয়াসটা এটা মিউসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এই বিভাজনের কারণে একটা বড় কোষ আর একটা ছোট কোষ তৈরি হয়। এই যে বড় কোষ আর একটা ছোট কোষ তৈরি হয়। বড় কোষটিকে বলা হয় নালিকা কোষ। এই যে বড় কোষকে বলা হয় নালিকা কোষ, আর ছোট কোষটিকে বলা হয় জেনারেটিভ কোষ। এই যে অংশটুকু এটাকে বলে জেনারেটিভ কোষ। বড় কোষটা আর একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, এই যে এখানে দেখো আরেকটু বৃদ্ধি, আর জেনারেটিভ কোষটা ওইটা দুইটা পুংজনন কোষ উৎপন্ন করে। এই যে দেখো এই একটা দুইটা পুংজনন কোষ সৃষ্টি করে। এটা হুবহু তুমি বইয়ে এটা বুঝে পড়লে তো ভালো, মুখস্থ করে ফেলবা। কারণ এখানে যে ভাষায় লেখা আছে এগুলো যদি তুমি, এখানে অল্প লেখা, এই অল্পটুকু লেখা যদি সুন্দরভাবে সাজায় পরীক্ষার হলে লিখতে পারো, তাহলে এই অল্পটুকু দিয়ে আর সাথে চিত্রটা দিবা, ব্যাস আর কিছু লাগবে না। এটা দিলেই ম্যাডামরা তোমাদের মার্ক দিয়ে দিবে। আবার বলছি, পরাগরেণু প্রথম মিউসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ সৃষ্টি করে। তারপর কেন্দ্রিকা বা নিউক্লিয়াস আর কি, নিউক্লিয়াসটা বিভাজন হয়ে 2টা অংশ তৈরি করে। একটা হচ্ছে নালীকোষ, আরেকটা হচ্ছে জেনারেটিভ কোষ। নালীকোষটা বড় হয়ে কি গঠন করে? পরাগনালী। আর জেনারেটিভ কোষটা বিভাজন হয়ে 2টি পুংজনন কোষ উৎপন্ন করে। শেষ। এই সহজ কথাটুকু লিখে দিবা, মার্ক পেয়ে যাবে। তারপর আমরা আসি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ভ্রূণ পোষক কলায় ডিম্বপ্রন্থের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এর প্রোটোপ্লাজম ঘন আর নিউক্লিয়াসটি তুলনামূলক বড় হয়। প্রোটোপ্লাজম ঘন আর নিউক্লিয়াসটা তুলনামূলক বড় হয়। এই কোষটি বিভাজনের মাধ্যমে, এখানে আগেটাতে দেখছো না 4টা অপত্য কোষ সৃষ্টি করছে মিউসিস বিভাজনের মাধ্যমে। এইখানেও দেখো এই কোষটি বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। সর্বনিম্ন কোষটি ছাড়া, নিচের কোষটি ছাড়া আর বাকি যে 3টা থাকে ওই 3টা বিনষ্ট হয়ে যায়। সর্বনিম্ন যে কোষটা থাকে, এই যে এখানে 4টা উৎপন্ন হয়েছে না, নিচেরটা ছাড়া বাকি 3টা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে এই যে দেখো এই যে নষ্ট হয়ে যায়। আর যে নিচেরটা থাকে ওইটা বড় হয়ে তারপর এই কোষটি 2টি নিউক্লিয়াসে পরিণত হয়। তারপর এই নিউক্লিয়াস ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করে। এই যে এটা 2টি অংশে বিভক্ত হয়েছে না, এরপর 2 মেরুতে অবস্থান করে। এরপর এই 2টা থেকে 4টা হইলো, নিচেরটা থেকে 4টা হইলো। তারপর এই যে উপরে 4টা নিচে 4টা হইলো না, উপর থেকে একটা আসবে, নিচে থেকে একটা আসবে, 2টা মাঝে মিলিত হবে। প্রথমে এটা ছিল কি এন, এখন এই 2টা এন মিলিত হয়ে কি হবে? ডিপ্লয়েড মানে 2n গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করে। আর এই যে উপরের অংশটাকে বলা হয় এই 3টা একসাথে বলা হয় প্রতিপাদ কোষ। আর নিচের এই যে পাশের যে 2টা দেখতেছো হলুদ কালার মার্ক করা, এগুলো হচ্ছে সহকারী কোষ, আর মাঝেটা হচ্ছে ডিম্বাণু। এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। গ্যামেটোফাইট মানে কি? অনেকগুলো নিউক্লিয়াস। এই যে দেখো এখানে অনেকগুলো ছিল না, 2টা থেকে 4টা, প্রথমে 2টা ছিল, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হইলো। এই যে এইটাকে বলে গ্যামেটোফাইট। যেহেতু স্ত্রী ফুলে হয় তাই এটাকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট, আর ওইটা পুরুষ ফুলে হয় তাহলে ওইটাকে বলে পুং গ্যামেটোফাইট। এই যে স্ত্রী গ্যামেটোফাইট আর পুং গ্যামেটোফাইট উৎপত্তি হলো, এই 2টা এবার একসাথে হতে হবে না যৌন জনন হওয়ার জন্য। এবার একসাথে হওয়া মানে কি? নিষেক। এই যে উপরে দেখো এই যে চিত্র থেকে দেখাচ্ছে পরাগরেণু, অনেকগুলো পরাগরেণু আসবে, কিন্তু এখানে সবগুলোকে ভিতরে ঢুকতে পারবে না। একটা যে কোনো একটাই ভিতরে ঢুকবে। এই যে দেখো এইভাবে আসি এই যে মাঝের প্রতিপাদ রন্ধ্র দিয়ে ভিতরে প্রবেশ করবে। তারপর এই যে এখানে কি ছিল? 2টা পুংগ্যামেট ছিল না, একটা এই যে মাছের অংশের সাথে মিলিত হবে। এখানে আগে তো ছিল 2n, এখন আরেকটা n যুক্ত হলো, তাহলে কি হবে? 3n মানে শস্য। এই যে দেখো 3n সংখ্যক ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে, 3n সংখ্যক ক্রোমোজোম থাকে। পরিণত অবস্থায় ডিম্বক শস্য আর বীজে পরিণত হয়। এই 3n সংখ্যক পরবর্তীতে বীজে পরিণত হয়। এরপর বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট সৃষ্টি করে। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের লাগবে, এপিক্যাল কোষ বা এপিক্যাল সেল। ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে বলা হয় এপিক্যাল কোষ। এখানে তোমাদের গ আর ঘতে এই যে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট এটা, তারপর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বা স্পোরোফাইট, তারপর স্পোরোফাইট গঠন, এই যে 5 ধরনের প্রশ্নই তোমাদের বেশি আসে। নিচে তোমাদের জন্য কিছু ব্রড প্রশ্ন রেখেছি, এখানে দেখো তোমরা পারো নাকি। রাজশাহী বোর্ড 24-এ আসা। এখানে অন্য অধ্যায় থেকে লাউয়ের ফুল কি ধরনের? লাউয়ের ফুল হচ্ছে একটি অসম্পূর্ণ ফুল। লাউ কুমড়া বলছো না, অসম্পূর্ণ ফুল আর একলিঙ্গ ফুল। তারপর পি থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হয়? পি কি? পুংগ্যামেট থেকে কিভাবে সৃষ্টি হয় দেখালাম না, এই যে এই প্রক্রিয়াটা পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, এটা লিখে দিবা। তারপর এম ও এন প্রক্রিয়ার মধ্যে একটি বৈশিষ্ট্যের পরিবর্তন হলো, অন্যটিতে পরিবর্তন হয় না। এখানে এম আর এন কি? এম দেখো, এম এখানে দেখাই তোমাদের, এম দেখো একই গাছে হয়েছে না, একই গাছে 2টা ফুল, তাহলে কি স্বপরাগায়ন, কিন্তু এনটা হচ্ছে আরেকটা ফুলে পরপরাগায়ন।
স্বপরাগায়ন আর পরপরাগায়ন। এখানে বলছে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অণুটিতে পরিবর্তন হয় না। বৈশিষ্ট্যের পরিবর্তন কোনটাতে হবে? এই যে এম যখন কী করে? একই গাছে দুইটা ভিন্ন ফুলের মধ্যে হয় না? একই গাছে দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটে। সে তো আর অন্য জায়গায় যেতেছে না। তাহলে তার পরিবর্তনটা কি বেশি হবে? বৈশিষ্ট্যের কি তার পরিবর্তন হবে? ধরো তুমি মাইজদিতে থাকো। মাইজদি ধরো তুমি তোমার বাসা থেকে হাউজিং গেলা। তাহলে তোমার ভাষার কি কোনো পরিবর্তন হবে? ওইখানে ওরা যে ভাষায় কথা বলে তুমি একই ভাষায় কথা বলো। কিন্তু তুমি বাসা চেঞ্জ করে নোয়াখালী থেকে সিলেট গেলা। তাহলে বা চট্টগ্রাম গেলা। তাহলে ওইখানে দীর্ঘদিন থাকার পর তোমার ভাষার চেঞ্জ হবে না? তুমি যে ভাষায় কথা বলবা দেখা গেছে ওদের সাথে থাকতে, থাকতে তোমার ভাষা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জটা কোথায় বেশি হয়? এম এর মধ্যে হবে না এন এর মধ্যে হবে? এম এ কী হয়? স্বপরাগায়ন। তাহলে এখানে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে না। আর এন যেহেতু আরেকটা ভিন্ন ফুলে হইতেছে তাহলে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। তারপর তোমাকে দেখায় যে আরেকটা প্রশ্ন আছে। এই যে সেম প্রশ্ন, এটাও দেখে নিবা। তারপর এখানে কি এস আর টি, এস হচ্ছে কি শস্য, আর টিটা কি পরিণত হয় ফলে পরিণত হয় না? সিনজেনেসিয়াস। তোমাদেরকে বলছিলাম না ইংলিশটা জেনে নিতে, এটা মানে কি যুক্তধানী। এটা যদি তুমি বাংলাটা জানো দেখা গেছে সংজ্ঞা জানো কিন্তু ইংলিশটা জানো না তাহলে তো এটা অ্যান্সার করতে পারবে না, 1 মার্ক তোমার এখান দিয়ে কাটা। তারপর আরও কিছু কোশ্চেন রাখছি। এই যে বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, পিকিউ আর এস ব্যবহার করে একটি উদ্ভিদের চিত্র আঁকো। আমি চিত্র একটা আঁকে দিলাম না, ওইটা দিলে ফুল মার্ক পাবো, বা বইতেও আছে, সেম বইতেও আছে। তারপর একই প্রশ্ন, এই যে পিকিউ, এই যে স্বপরাগায়ন পরপরাগায়ন, এই যে স্বপরাগায়ন আর পরপরাগায়ন। তারপর কি জবা, জবা সহবাসী উদ্ভিদ, কোনটা সহবাসী কোনটা ভিন্নবাসী এটা চিন্তা হবে, নাহলে কিন্তু তুমি এই প্রশ্নের অ্যান্সার করতে পারতো না। নিয়ত, এই যে দেখো নিয়ত অনিয়ত পুষ্পমঞ্জরির পার্থক্য আমি উপরে দিয়ে দিচ্ছি, দেখে নিও। তারপর সিনজেনেসিয়াস, এখানে আবার আসছে এপিকাল কোষ, বলছিলাম এপিকাল কোষ কি। তারপর স্ত্রী ক্যামেটোফাইটে প্রতিপাদ কোষের ভূমিকা, প্রতিপাদ কোষগুলো কি করে এগুলো লিখে দিবা, বইতে সুন্দরভাবে সব দেওয়া আছে। এই প্রশ্নটা আমি নিয়েছি তোমাদের মডেল স্কুলের একটা মডেল টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। এখানে দলমণ্ডল কিভাবে প্রজননে সাহায্য করে। দলমণ্ডল কি? অনেকগুলো পাপড়ি একসাথে যখন থাকে ওইটাকে বলে দলমণ্ডল। দলমণ্ডলগুলো কি রঙিন হয়, পোকামাকড়দেরকে আকৃষ্ট করে। তারপর দলমণ্ডলের উপর বসে এই যে প্রজাপতি, মাছি, এরা এর উপর বসে মধু খেতে পারে, মৌমাছিরা। 2 মার্কের জন্য লিখে দিবা। তারপর আর নাই, এখানেই তোমাদের উদ্ভিদ প্রজনন এটুকুই। এখানে যা দিয়েছি তোমরা নিজেরা একবার পড়ে নিবে, আর এই যে কোশ্চেনগুলো দিয়েছি তোমাদেরকে কোশ্চেনগুলো দেখে নিবে, তাহলে হয়ে যাবে। আমি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরবর্তী যে প্রাণী প্রজননটা আছে ওটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।